আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চে আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ। দাদা, আমি সরাসরি প্রশ্নেই যাই। এই যে আপনাদের রয়ের প্রধান হঠাৎ করে উনি সহ আরো ৩ জন, মোট ৪ জন এসেছিলেন, এবং ওনারা বললেন যে ওনারা এনএসআই বা ডিজিএফআই এর আমন্ত্রণে এসেছেন। আপনার কি মনে হয় যে এটাই সত্য, নাকি এটা আমাদেরকে দেখানো হচ্ছে? না, কোন দল এরকম গোয়েন্দা সংস্থা কোন সফর করছেন যখন, তখন তার সর্বোচ্চ পর্যায়ে। এবং ঘটনা যে রয়ের প্রধান পরাগ জৈন অনেক, আমি সাম্প্রতিক সময় কোনো চিফের সফর দেখিনি, মানে অন্তত দু বছরের মধ্যে তো মনেই পড়ে না, তারও আগে মনে পড়ে না। তো ফলে এটা নিঃসন্দেহে একটা খুবই কৌতূহল সৃষ্টি করা স্বাভাবিক, কৌতূহল সৃষ্টি করেছে। এবং তিনি, তাকে যখন যেতে হয়, যখন থেকে বাংলাদেশ থেকে যখন কেউ এখানে আসেন তখন কারুর না কারুর আমন্ত্রণে আসেন, আর ভারত থেকে যদি কেউ যান তাহলে কারুর আমন্ত্রণেই যান। যে আমন্ত্রণটা আনুষ্ঠানিকভাবে দেওয়া হয়ে থাকে, সেই আমন্ত্রণটা ডিজিএফআই এর পক্ষ থেকে ছিল। এবং যদিও তারা বলেছেন এটা রুটিন বৈঠক, কোনো কিছু না, কিছু কিছু সোশ্যাল মিডিয়ায় নানা রকম খবর বেরিয়েছে, তারা অনেক কিছু জানতে চেয়েছেন। অনেক পুরনো অফিসার তারা এখানে ভারতে রয়েছেন, তাদের ক্ষেত্রে কি ভারত সরকার সিদ্ধান্ত নিচ্ছে সেগুলোর কিন্তু কোনো কনফার্মেশন নেই। কিন্তু যেটা আমি যতদূর জানি যে তিনি তো প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গেও দেখা করেছেন, পরাগ জৈন, এবং বাকি ৩ জন যে ছিলেন তারা রয়েরই অফিসার। এর মধ্যে একজন বাঙালি, খুবই পরিচিত নাম, শৈবাল বলে। আর বাকি ২জন তারা কিন্তু এরা কিন্তু আবার প্রধানমন্ত্রীর নিরাপত্তাও দেখেন, মানে ভারতের প্রধানমন্ত্রীরও নিরাপত্তা দেখেন, এসপিজি বলা হয়, স্পেশাল প্রোটেকশন গ্রুপ। তো তারা যখন যাচ্ছেন তখন নিশ্চয়ই প্রধানমন্ত্রীর নিরাপত্তা সংক্রান্ত একটা বিষয়ে আলোচনা থাকতেই পারে। সম্ভাব্য তারেক রহমানের সফর হলে কিভাবে তার নিরাপত্তা দেবেন সে বিষয়ে নিশ্চিত করতে চান। কিন্তু তার সঙ্গে আমি যেটা আরো একটা শুনেছি, যে সেটা হয়তো আরো একটু পরে বিস্তারিত পরে জানানো যাবে, সেটা হচ্ছে বাংলাদেশে সম্প্রতি বেশ কিছু জঙ্গি গোষ্ঠীর সন্ধান পেয়েছে ভারতীয় গোয়েন্দারা। এবং সেই সন্ধানটা মানে খুবই একটা ক্রেডিবল জায়গা থেকে এসছে। সেটা আমি বিশদ এখন বলছি না, পরে বলবো। সেই কারণে সেই বিষয়টা সম্পর্কে বাংলাদেশ সরকারকে, রয়ের চিফ যখন যান তখন কিন্তু একটা কোনো সেন্সিটিভ ইনফরমেশন নিয়ে যান, যে ইনফরমেশনটা টেলিফোনের মাধ্যমে দেওয়া সম্ভব নয়। সেই ইনফরমেশনটা গিয়ে সামনাসামনি বুঝিয়ে বলার একটা ব্যাপার থাকে। ফলে সেই ধরনের কোনো সেন্সিটিভ একটি স্পর্শকাতর বিষয় তারা শেয়ার করেছেন বাংলাদেশ সরকারের সাথে। যে বিষয়টা বাংলাদেশের পক্ষে তো উদ্বেগজনক বটেই, একসঙ্গে ভারতের পক্ষেও উদ্বেগজনক। সেই কারণে প্রতিবেশী দেশ হিসেবে একটা নিরাপত্তা সংক্রান্ত সহযোগিতা, এই ব্যাপারে একটা আলাপ আলোচনা হয়েছে। এবার দেখতে হবে যে ভবিষ্যতে বাংলাদেশ থেকে কোনো ডিজিএফআই দল ভারতে আসছেন কি আসছেন না, তাহলে হয়তো বোঝা যাবে তারা আরো কোনো তথ্য নিয়ে হয়তো আসতে পারে। কিন্তু বাকি যে খবর ইত্যাদি চলছে, অনেকে কেউ কেউ সোশ্যাল মিডিয়ায় বলেছেন যে তারা শেখ হাসিনা যখন যাবেন তার ব্যবস্থা করতে গেছেন, কোথায় থাকবেন তার ব্যবস্থা দেখতে গেছেন, এগুলোর কোনো মানে সত্যতা বলে আছে বলে আমার মনে হয় না। কিন্তু যেটা নিশ্চিতভাবে কোনো তথ্য আদান প্রদানের জন্যই তারা গিয়েছেন, সেটা খুবই স্পর্শকাতর তথ্য। রাশেদ ভাই, দাদা, আপনাকে একটা ছোট স্ক্রিন শেয়ার একটা ভিডিও দেখাই প্রথমে, তারপরে জিজ্ঞেস করছি আপনি এই কথাটা। এই যে দেখেন, এই জিনিসটা একটু যদি খেয়াল করেন আপনি, আমি আপনাকে পুরোপুরি দেখাচ্ছি। দেখলেন দাদা? হ্যাঁ, একটা বিস্ফোরণ দেখলাম। বিস্ফোরণ, এবং এটা হচ্ছে যে গতকাল রাতে ঢাকায় সাভারের কাছে এক জায়গায় বিল্ডিং ঘেরাও করে প্রচুর বের করে গোলা বারুদ, এবং আজকে সকালে সাভারে আপনার যে প্রেসার কুকারের ভেতরে ইভেন এটা সেকেন্ড টাইম প্রেসার কুকারে সেটার বিস্ফোরণ এই অবস্থা, এবং পত্রিকা বলছে যে আশপাশের এরিয়া কেঁপে উঠেছিল। সে বিস্ফোরণ দেখলেই বোঝা যায় কি রকম। এছাড়া বরিশালে আজকে কোর্টের সামনে বোমা বিস্ফোরণ। দুদিন আগে আপনার রয়ের চিফ সহ আরো 3 জন মেহমান ওনারা ঘুরে গেলেন,
এরপর থেকে এইভাবে একের পর এক বোমা পাওয়া যাচ্ছে, বিভিন্ন জায়গায় বিস্ফোরণ হচ্ছে, এইসব বিষয়ে কি কোনো সিক্রেট ইনফরমেশন দেওয়ার জন্য কি ওনারা এসেছিলেন? একদমই মানে সঠিক কথাই, আমি সেটাই বলতে চাইছি যে স্পর্শকাতর কিছু ইনফরমেশন ছিল, যে ইনফরমেশনটা দেওয়া অত্যন্ত জরুরি, এবং যেটার কারণে কেবলমাত্র বাংলাদেশ নয়, এরা যদি এখানে এই ধরনের বিস্ফোরক পদার্থ নিয়ে তারা এখানে মজুত করে থাকে, তাহলে ভবিষ্যতে যারা ভারতের দিকেও আসতে পারে বা সেখানেও আক্রমণ, সেখানেও একই ধরনের কোনো ঘটনা ঘটাতে পারে। যেটা এখন বাংলাদেশে যেটা ঘটেছে, সেই ব্যাপারটা খুব চিন্তার বিষয় হয়ে গিয়েছে, যে বাংলাদেশ ক্রমশই কিন্তু একটা জঙ্গিবাদীদের নিরাপদ আস্তানা হয়ে উঠছে আর কি। সেটা একটা চিন্তার বিষয় আছে। সেই ঘটনাটা নিঃসন্দেহে আমার মনে হয় যে, এবং রয়ের প্রধান রিসার্চ অ্যান্ড অ্যানালিটিক্যাল উইং, যারা বিশ্বের গোয়েন্দা বিভাগ, তারা দেখেন, পর্যালোচনা করেন, বিশ্লেষণ করেন, তাদের কাছে এমন কিছু সেন্সিটিভ তথ্য ছিল যে যে তথ্যটার কারণে তাদের যেতে হয়েছে গিয়ে, এবং তারা কিন্তু খুব বেশিক্ষণ থাকেননি, একদিনের কার্য, আগের দিন রাতে পৌঁছেছেন, কিন্তু সেই দিনে আবার সন্ধ্যেবেলায় তারা কিন্তু আবার সদলবলই ফিরে এসছেন ঢাকাতে, এই দিল্লিতে। ফলে যে ইনফরমেশনটা পাওয়ার পরে, এটা আপনি মানে তুমি যেটা যোগসূত্র খুঁজছো, যে তারপরে একটা সাভারে বিস্ফোরণ, আবার একটা বরিশালে বিস্ফোরণ, হয়তো আরো বিস্ফোরণের লাগাতার এরকম খবর পাওয়া যেতে পারে। নিঃসন্দেহে এটা একটা উদ্বেগজনক, এবং এটা আমি তো বলছি যে বাংলাদেশে এই মুহূর্তে বেশ জঙ্গিদের একটা আস্তানা বা ঘাঁটি হয়ে উঠছে, যেটা উঠেছে অলরেডি, ওঠেনি মানে উঠছে না, উঠে গেছে। ফলে সেই বিষয়টা বেশ চিন্তার বিষয় হয়ে গেছে। এবং গতকালকে আপনার সাভার থেকে যে পরিমাণ ওরা বলছে যে মানে ম্যাটেরিয়ালস ধরা হয়েছে বড় বড় ড্রামে, এটা অনেক দাহ্য পদার্থ ছিল, এটা ভাড়া বাসা থেকে সারাদিন পুলিশ ঘেরাও করে রাতের বেলা 11টার পরে এরিয়া ফাঁকা করে এগুলো ধরেছে। আমাদের কাছে যে নিউজ আছে সেখানে 13 জন ধরা হয়েছে, কিন্তু পুলিশ স্বীকার করেনি কাদেরকে ধরা হয়েছে কি। পুলিশ বলছে যে কাউকেই ধরা হয়নি, ওগুলা খবর পেয়ে গিয়েছে, সেটা এখন উপরওয়ালাই জানে আসলে কি চলছে। তো এই খবরগুলো তো, আর একটা জিনিস দাদা, এর আগে সার্জিওর যখন বাংলাদেশে আসলো, এইটা নিয়েও বিশাল সবার মাথা ব্যথা। সার্জিওর আবার ভারতে গিয়ে কি করছে সেটাও মাথা ব্যথা। রয়্যাল প্রেসিডেন্ট এখানে এসেছে, বাংলাদেশে এসেছে, এর আগেও তো এসেছে মনে এরকম হাই লেভেল অনেক, তখন তো এত বেশি কথা হয় না, নিউজ হয় না, হঠাৎ এখন কেন সবকিছু মিলে এত নিউজ? আপনার কাছে না সেটা তো, না হওয়ার তো একটা কারণ আছেই নিশ্চয়ই, তাদের প্রত্যেকের কাছেই এটা। এবং সার্জেই গোর ভারতে ঢাকা থেকে ফিরে আসার পর তিনি ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির সঙ্গে দুবার বৈঠক করেছেন, ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে বৈঠক করেছেন। অজিত ডোভাল তো সার্বিকভাবে তিনিও নিরাপত্তা বিষয়টাই তো দেখেন, এবং জাতীয় নিরাপত্তা তিনি উপদেষ্টা। ফলে নিঃসন্দেহে এই মানে সবগুলোকে একসঙ্গে যদি এটা এক সূত্রে গাঁথা যায়, তাহলে মনেই হয় যে একটা সত্যি সত্যি বেশ কিছু একটা বড় ধরনের জঙ্গি নেটওয়ার্ক হয়তো ধরা পড়েছে, যেটার কথা সেই ব্যাপারে সকলকে ওয়াকিবহাল করা। এবং বাংলাদেশের সরকার বা পুলিশ এটা স্বীকার করুক বা না করুক, বাংলাদেশে কিন্তু সবসময় জঙ্গিবাদের কোনো অ্যালার্ট, কোনো সতর্ক বার্তা দিলে তারা বলতেন আমাদের এখানে কি। এক সময় যেমন বলা হতো শেখ হাসিনার সময় যে আইসিস ওখানে একটা ঘাঁটি ঘাটছে, কিন্তু সেটা অস্বীকার করতো। তারপরে তো হোলি আর্টিজান ঘটে। এবং এখন এই ধরনের এই যে ধরা পড়ছে বা ঘটনা হচ্ছে, এগুলো সবকিছুই একটাই ইঙ্গিত দিচ্ছে যে পরিস্থিতি খুব একটা ভালো নয়, পরিস্থিতি ভালো নয়। বিশেষত আমারও যেটা মনে হয়, বাংলাদেশে যারা উগ্রপন্থী যারা রয়েছে, তারা এই সময় একটা মাথাচাড়া দিয়েছে। হয়তো এটা আরো বেড়ে গেছে শেখ হাসিনার ওই ডিসেম্বরে ফিরে যাওয়ার ঘোষণার কারণে, হয়তো আরো তারা সংঘবদ্ধ হচ্ছে, আরো কিভাবে কিছুটা হতে পারে যে ভয় দেখানোর একটা কারণ হতে পারে, যাতে শেখ হাসিনা ফিরতে না পারে। এই ধরনের জঙ্গিবাদী ঘটনা ঘটছে। একটা নিউজ আপনি পেয়েছেন কিনা জানি না, এই যে দাদা, রাষ্ট্রীয় আমন্ত্রণে ঢাকায় ভারতের বৈদেশিক গোয়েন্দা প্রধান, তাকেই গ্রেপ্তারের দাবি। আপনার রয়ের চিফকে হাদির বোন বলেছেন যে জল না, মেঘ না চাইতেই জল যখন এসে গেছে, ওকে এখানে ধরো, ধরে ওকে রয়ের চিফকে ধরে রাখো, হাদির হত্যাকারীদেরকে ফেরত আনো, একে ফেরত পাঠাও। ব্যাপারটা আপনার কাছে কেমন মনে হয়েছে? এটা কি নির্বুদ্ধিতা নাকি অন্য কিছু? না, এবং
তার একটা স্বাভাবিক, তার ভাইয়ের মৃত্যুর কারণে সে শোকাহতা, ফলে সে এখন তার মাথায় এটা ঢোকানো আছে যে এটা ভারত থেকে করানো হয়েছে, সেই কারণে ভারতের গোয়েন্দা প্রধান এসেছেন, অতএব ভারতের গোয়েন্দা প্রধান দায়ী। হাস্যকর যুক্তি, কিন্তু যদিও বাংলাদেশের তো স্বরাষ্ট্রমন্ত্রী তিনি তো হাই কমিশনার দীনেশ ত্রিবেদীকে তো বলেইছেন যে আমরা হাদির হত্যা সংক্রান্ত যাবতীয় কাগজপত্র ভারতের কাছে পাঠিয়ে দিয়েছি, সুতরাং আমরা চাইবো সেই ভারতের হাতে তুলে দেওয়া হোক। আর সেই ব্যাপারে তো গতকাল আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণদীপ জয়সওয়াল তো জবাবও দিয়েছেন যে এটা একটা, এখানে তদন্ত চলছে, তদন্ত সম্পূর্ণ হওয়ার পর এই বিষয়ে যখন সিদ্ধান্ত হবে তখন জানিয়ে দেওয়া হবে। পরে উনি যেটা বলছেন, তিনি চাইছেন তার ভাইয়ের হত্যাকারী আবিষ্কৃত হোক বা তার হত্যাকারী কারা তাকে চিহ্নিত করে তার শাস্তি দেওয়া হোক। এটা আমার মনে হয় আবেগপূর্ণ কথা, আর কি সেটা কথাটার মধ্যে কোনো যৌক্তিকতা আছে বা কোনো যুক্তি আছে বলে মনে হয় না আমার। এটার পক্ষে তখন অনেকে সমর্থন দিচ্ছে যে হ্যাঁ, এটা গ্রেপ্তার করে ফেলা উচিত ছিল বাংলাদেশ। না, সে তো সম্ভব না। তিনি গেছেন আপনাদেরই মানে বাংলাদেশেরই আমন্ত্রণে, আর যাওয়ার পর তাকে গ্রেপ্তার করা হবে, এ তো মানে সেটা চাইছি যারা, মানে এরকম হঠকারী সিদ্ধান্ত তো বাংলাদেশ সরকার নেবে না। এ তো নিলে তো সরাসরি তো বাংলাদেশের সঙ্গে একটা সরাসরি যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হয়ে যায়, সেটা তো বাঞ্ছনীয় না। সেটা বাংলাদেশ সরকারও চাইছে না, ভারত সরকারও চাইছে। এগুলো যারা এই সমস্ত চরমপন্থী লোক তারা এইসব করছেন আরো যাতে কখনো হয় এই ঘটনাগুলো, যখন ভারত বাংলাদেশের সম্পর্ক একটা উন্নত হওয়ার সম্ভাবনা তৈরি হয়, এবং এটা বারে বারেই হয়, যে কোনো সময়ই হয়। কিন্তু যখনই এই যে ভারতে সফরের সম্ভাবনা একটা আসতে পারে বা হচ্ছে ইত্যাদি, এই যখনগুলো হয় তখন একটা উগ্র ভারত বিরোধিতাও বাড়তে থাকে, আর তার সঙ্গে সঙ্গে যাতে সেই সফরটাকে বানচাল করে দেওয়া যায়, তাহলে তার জন্য এই ধরনের কর্মকাণ্ড, এই ধরনের কথা বলা হয়ে থাকে। সেই জন্য আমি তো আগেও একটা অনুষ্ঠানে বলেছি, যদি ব্রিক্সের সম্মেলনে, শিখর সম্মেলনে তারেক রহমান যদি না আসে, তাহলে সেটা জামায়াত এবং উগ্রপন্থীদের জয় বলে পরিচিত হবে। তারা অন্তত বাধ্য করতে পারলেন তারেক রহমানকে যাতে তিনি না যান একটা আন্তর্জাতিক মঞ্চে, যেখানে কেবলমাত্র বিমস্টেক নয়, সেখানে জিসিসি, আসিয়ান থেকে শুরু করে ইউরোপিয়ান ইউনিয়ন সকল গোষ্ঠী আমন্ত্রিত, তাদের সভাপতিরাও আমন্ত্রিত। সেখানে একটা মানে দৃষ্টিকটু লাগবে না যে বিমস্টেক, যেটা আমাদের 7টা দেশের সমন্বয়ে যে গোষ্ঠী, রোটেশনাল চেয়ার, এবারে বাংলাদেশ তো পৌরোহিত্য করছেন, আগামী বছর তো করবেন না, অন্য কাউকে করবে, অন্য কোনো দেশ করবে। ফলে সেই কারণে আমার মনে হয়েছে যে এটা তারা চান যে কোনোভাবেই যেন তারেক রহমানের উপর এটা চাপ, এটা একটা চাপ, যদি কোনোভাবেই ভারতের সঙ্গে সুসম্পর্ক তৈরি না। দাদা, আপনাকে মনে হয় যে যারা এসেছিলেন তাদের সাথে আসলে শেখ হাসিনা বিষয়ক কথা হয়েছে বা উনি ফিরে আসার ব্যাপারে কোনো কথা হয়েছিল? আপনার কি মনে হয় যে কথা হয়েছে বলে মনে হয়? সেটা আপাতত আমি কোনো মানে ভিত্তি কিছু নেই, আমি এভাবে কেউ তো ধরুন এগুলো এত উচ্চ পর্যায়ের গোয়েন্দা দল, তারা তো এরকম প্রেসের সঙ্গে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন না, তাই না? বা যাদের সঙ্গে ওখানে কথা বলেছেন তারাও কেউ সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন না। সেখানে প্রতিরক্ষা উপদেষ্টা কিংবা ডিজিএফআই তারাও তো কিছু বলছেন না, তাই না? এই খবরগুলো খুবই, এই বিষয়গুলো খুবই সেন্সিটিভ। এখন সবটাই বাকিরা যেটা বলছেন যে এরকম সম্ভাবনা, শেখ হাসিনা যেহেতু ঘোষণার সঙ্গে সবটা সম্পৃক্ত, একটা অনুমান করছেন, জল্পনা করছেন। জল্পনা থাকতে পারে, আমি বলছি না যে অস্বীকার করছি যে আদৌ হয়, এরকম কোনো কথা আমি বলতে চাই না। হতেই পারে, হওয়াটা অস্বাভাবিক কিছু না। স্বাভাবিক যখন শেখ হাসিনা ফিরবেন বলে বলেছেন, সেই বিষয়টা ভারতের গোয়েন্দা, তাদের একটা দায়িত্ব আছে, তারা যেখানে তাকে নিরাপত্তা দেন, ফলে তাদেরও তো নিশ্চয়ই একটা দায়িত্ব আছেন। স্বাভাবিক সেটা হতেই পারে, সেটা কিন্তু নির্দিষ্ট কোনো তথ্য আমার কাছে নেই। দাদা, এদিকে আমরা সকলে আলোচনা করি, যেমন আমাদের প্রধানমন্ত্রীর যে উপদেষ্টা আছেন আপনার জাহিদ সাহেব, তিনি তো যেদিন শেখ হাসিনার সংবাদ প্রচার করা যাবে না, কোর্টের নির্দেশ, অনেক কিছু বললেন। গতকাল হঠাৎ করে উনি বললেন শেখ হাসিনা যদি ডিসেম্বরে আসেন পূর্ণাঙ্গ নিরাপত্তা পাবে। হঠাৎ ওনার 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে যাওয়া বিষয়টা কেমন মনে হচ্ছে? না, এটা খুবই মানে এটা সত্যিই চমকপ্রদ। আমি শুনেছি ওনার লাইভ প্রেস কনফারেন্সটা আমি শুনেছি, এবং তিনি প্রশ্নটা প্রথমে হয়েছিল সাকিবকে নিয়ে, যে সাকিব বলছে তিনি নিরাপত্তা পেলে তিনি ফিরবেন, সেখানে বিচারের সম্মুখীন হবেন।
তখন তিনি প্রথমে তো সাকিবের অনেক সমালোচনা করেছেন, তিনি ফ্যাসিস্টের সঙ্গে গেছেন, ফলে তার কথা গুরুত্ব দেওয়া উচিত না ইত্যাদি। তবে শেষে বলেছেন যে না, সে যদি আসে তাকে নিরাপত্তা দেওয়া যায়। সেই প্রসঙ্গে বলতে গিয়ে বলেছেন শেখ হাসিনাও যদি আসে তাহলে তাকেও সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হবে। এটা নিশ্চয়ই কিন্তু বাংলাদেশের এই ধরনের ঘোষণা, এটা একজন প্রধানমন্ত্রীর উপদেষ্টা, তথ্য উপদেষ্টা বলছেন, এবং জানি ভারতে শেষ পর্যন্ত আসেননি, কারণ তার ভিসা সংক্রান্ত জটিলতার কারণে তিনি ফিরে গিয়েছিলেন। তার মুখ থেকে এই কথাটা বেরোনো নিঃসন্দেহে। আমি ভারতের একটা দুটো সংবাদ মাধ্যমে দেখেছি, সংবাদটি ছাপা হয়েছে, যে জাহিদুর রহমান বলছেন যে শেখ হাসিনাকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হবে। এটা নিঃসন্দেহে বাংলাদেশের পূর্বের ঘোষিত এলেই ফাঁসি দিয়ে দেবো, এলেই ফাঁসির কাঠে চড়িয়ে দেবো, তার থেকে একটু ভিন্ন। তার মানে কি নিশ্চয়ই তাদের একটা ভাবনা চিন্তা চলছে যে যারা জানেন যে শেখ হাসিনা যখন ঘোষণা করেছেন তিনি যাবেনই যখন, তখন যদি কোনো একটা অঘটন ঘটে, সেই অঘটনটার দায় কিন্তু তারেক রহমান সরকারের উপর পড়বে, এবং সেটা আন্তর্জাতিক ভাবে পড়বে। আন্তর্জাতিক ক্ষেত্রে তাদের কিন্তু ভাবমূর্তি নষ্ট হবে। ফলে সেই কারণেই তারা বলছেন যে সর্বোচ্চ নিরাপত্তা দেবেন। এটা নিঃসন্দেহে একটা নতুন ঘোষণা, এবং স্বাভাবিকভাবে এরপরে তো জানতে হবে এ ব্যাপারে আওয়ামী লীগ নেতৃবৃন্দ বা শেখ হাসিনা কি ভাবছেন, সেটা জানা দরকার। আপনি কি একটা জিনিস খেয়াল করেছেন দাদা, বিগত একটা সপ্তাহ, মানে 5ই আগস্ট শেখ হাসিনা বক্তব্য দেওয়ার পর থেকে এখন পর্যন্ত এই যে মৌলবাদী গোষ্ঠী যেটা আছে, যেটা সবসময় ঢাকা না দিল্লি বাইতুল মোকাররম গরম করে ফেলতো, ঢাকা শহর গরম করতো, টোটাল নিশ্চুপ। এই নিশ্চুপ যে আছে, এটা কি কোনো ঝড়ের পূর্বাভাস না অন্য কিছু? কি মনে হয় আপনার কাছে? একই প্রশ্ন আমাকে আরেকজনও করেছিলেন যে এটা কি তাদের নীরবতাটা, না আমি বলছি তাদেরকে তো মানে এই নীরব থাকা মানে গোটা ব্যাপারটাকে তারা মেনে নিচ্ছেন, এটা আমি মানতে রাজি নই। তারা হয়তো নিশ্চিত ভাবে গোপনে কোনো পরিকল্পনা করছেন যাতে শেখ হাসিনার প্রত্যাবর্তন, আমি প্রত্যর্পণ তো বলছি না, প্রত্যাবর্তন, যেটা ভুল করে খলিলুর রহমান বলেও ফেলেছিলেন সাংবাদিক বৈঠকে, শেখ হাসিনার প্রত্যাবর্তন, পরে কারেক্ট করে বললেন না না প্রত্যর্পণ। তো সেই প্রত্যাবর্তনটা নিঃসন্দেহে সেইটা কিভাবে বানচাল করা যায় তার জন্য এই গোষ্ঠীটা স্বাভাবিক, তারা চেষ্টা করবে, এবং তার জন্য তারা নীরব হয়ে গেছেন, মানে সবটাই তারা মানে হার মেনে ময়দান ছেড়ে চলে গেছেন, এটা আমি ভাবতে রাজি নই। এটা মনে হয় তারা তরে তরে যে প্রস্তুতিটা করছে তার কিছু নিদর্শন যেগুলো তুমি দেখালে ছবিতে, সাভারে বিস্ফোরণ, বরিশালে বিস্ফোরণ, এবং বড় আকারের বিস্ফোরণ, যে আশেপাশের বাড়িও কেঁপে গেছে এবং কিছু লোক গ্রেপ্তারও হয়েছে, যেটা অস্বীকার করা হয়। ফলে এগুলো তো সবটাই কোনো একটা যোগসূত্র আছে বলে মনে হয়। দাদা, বাড়িঘর কেঁপে গেছে আমার কথা না, এটাই যে আমাদের একটা টিভি আছে, বেসরকারি টিভি চ্যানেল 71, সাভারের সেই প্রেসার কুকার বোমার নিরাপদ বিস্ফোরণ, কেঁপে উঠলো এলাকা। তার মানে আপনি কি পরিমাণ বিস্ফোরণ এটা কল্পনা করতে পারেন। তার যে বিস্ফোরক পদার্থটা খুবই শক্তিশালী বিস্ফোরক পদার্থ। এটা যদি আমাদের কোনো মেট্রো স্টেশনের ভেতর হইতো, রেল স্টেশনের ভেতর হইতো, কোনো স্কুল কলেজ হতো, তাহলে কি অবস্থাটা হতো? আরে বাপরে বাপ, তারা তো একদম সম্পূর্ণ উড়ে যেত, সম্পূর্ণ উড়ে যেত, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। এটা হয়তো একটা বাড়ির মধ্যে ঘটেছে, বাড়ির বাইরে কি মাঠে ঘটেছে না প্রাঙ্গণে? হ্যাঁ, এটা মাঠে নিয়ে এসে তারপরে করেছে। এবং সেখানে কি ছিল আমি বলি, এই প্রেসার কুকারটার উপরে নিচে বস্তাতে কোরআন শরীফ দিয়ে ঢাকা ছিল, সব কোরআন শরীফ, মানে কেউ যাতে সন্দেহ না করে, কেউ খুললো মনে করে কোরআন শরীফ, পরে কোরআন শরীফ গুলো উঠানোর পরে যে এই জিনিস পেল, তখনই তাড়াতাড়ি। বিস্ফোরণটা হলো কি করে? ওটা বোম ডিসপোজাল টিম যে ওই বিস্ফোরণটা ঘটাল, তারা করিয়েছে একটি বিস্ফোরক বোমা রয়েছে, সুতরাং ওটাকে বিস্ফোরণ ঘটিয়ে দিয়েছে, ডিসপোজাল টিম করেছে। যদি এটা সাধারণ মানুষ, ধরেন এই যে রাস্তাঘাটে দেখলে বাচ্চা কেউ চেনে না, সে যদি নিয়ে একটা ফেলতো, অবস্থাটা কোথায় যেয়ে দাঁড়াতো? বড় ধরনের দুর্ঘটনা থেকে আমি বলবো বাংলাদেশ বেঁচেছে। মানে এই বোমাটা যদি বাড়ির মধ্যেও ফাটতো তাহলে সেই বাড়ি কিন্তু নিশ্চিহ্ন হতোই। যেহেতু আশেপাশে সমস্ত এলাকা কেঁপে উঠেছে, তার মানে তো একটা ভয়ঙ্কর বিস্ফোরক পদার্থ ছিল। সেটা নিশ্চয়ই এবার তারা বলবেন যে কি ধরনের ছিল, কি আরডিএক্স ছিল নাকি অন্য কিছু ছিল, সেটা তারা বলবেন। বাংলাদেশে তো প্রায়শই আরডিএক্স ধরা পড়ে,
হ্যাঁ, এই যে পাইপ বোমা ধরা গেল, ওইটা তো আরডিএক্স ছিল। তাহলে এটা গুলো তো খুবই চিন্তার বিষয়, খুবই চিন্তা। বাংলাদেশের নিরাপত্তার ব্যাপারটা চিন্তার বিষয়। তার প্রভাব তো ভারতে পড়তে পারে বলেই হয়তো ভারতের গোয়েন্দা সংস্থা তার সফর করে এই ব্যাপারে সতর্ক করতে আপনার গিয়েছে। নিশ্চয়ই খেয়াল থাকবে, এক সময় আমরা পাকিস্তানে টিফিন ক্যারিয়ারের বোমা বিস্ফোরণ হয়েছিল বেশ কিছু, বাচ্চাদের টিফিন ক্যারিয়ার ভেতরে বোমা ছিল। এই যদি প্রেসার কুকারে হয়, তাহলে আপনার কি মনে হয় না যে এইভাবে হয়তো কোনো স্কুলে কলেজে এই ধরনের টিফিন ক্যারিয়ার বক্সে বোমা দিয়ে বিস্ফোরণ ঘটাই দিতে পারে মৌলবাদীরা? এখন কোথায় কতটা আছে সেটা তো বাংলাদেশের নিরাপত্তা বাহিনী তারা কতটা তল্লাশি করছে এবং কোথায় কোথায় তল্লাশি করছে তার উপরে নির্ভর করবে। এটা একটি মাত্র বোমা, প্রেসার কুকার বোমা পাওয়া গেছে, এখন এটা অন্যত্র আছে কিনা তারা যতক্ষণ না এটা আমার ধারণা যে এই এলাকাটাতে তারা যখন পৌঁছেছেন তখন তাদের কাছে নিশ্চিত কোনো ইনপুট আছে যে আর কোথায় কোথায় থাকতে পারে, এবং ফলে আমি যেটা বলছি যে আজকে একটা বরিশালেও বিস্ফোরণ ঘটে গেল, এরকম আরো কোথায় কোথায় ঘটতে পারে সেটা হয়তো তাদের জানা আছে। সেই জায়গাগুলো তারা গোপনে হয়তো তল্লাশি করছেন এবং আশা করবো যে তারা সফল হবে। এবং এটা হচ্ছে যে সেকেন্ড টাইম প্রেসার কুকার বোমা, এটা সেকেন্ড টাইম। এর আগে 4 দিন আগে আরেকটা পেয়েছিল, তাও সেম প্রেসার কুকারের ভিতরে, নতুন থিম। আচ্ছা দাদা, হঠাৎ করে এই যে আমাদের বাংলাদেশিরা তো খুব খুশি ছিল যে দিল্লি না ঢাকা আমরা করতাম সারাক্ষণ, দিল্লি বয়কট। একটা কথা তোমাকে একটু চট করে বলতে হয়তো বলছি না, তুমি প্রশ্ন করো, আমি বলছি, বলো তারপরে। মানে আমরা তো সবাই খুশি ছিলাম যে আমেরিকা আর দিল্লি মনে হয় বেজে গেছে, আমেরিকা ভারতের হাত ছেড়ে দিয়েছে, এই ধরনের নিউজ আমরা সবসময় করছি, এখনো করে। কিন্তু হঠাৎ করে ইন্ডিয়ান ডে পালন করছে কেন আমেরিকা? না, ইন্ডিয়ান ডে বলতে সেটা তো 15ই আগস্ট, ভারতের স্বাধীনতা দিবস। হ্যাঁ, না আমেরিকা পালন করছে ওইটাই। হ্যাঁ, তারা তাদের সমস্ত ভারতীয় যে উৎসবগুলোতে তারা বিবৃতি দেয়, তারা শুভেচ্ছা জানায়, সেটা তো দেয় অনেক সময়, যেমনকি দীপাবলিতেও দেয়, তাই না? এটা নতুনত্ব আছে বলে আমার খুব একটা মনে হয় না, কিন্তু ওইগুলো তো কোনো কথার কথা যে ভারত এখন ওই দেখছে না, বা আমেরিকা যুক্তরাষ্ট্র অনেক দূরত্ব বজায় করছে কিসের থেকে বুঝেছেন আমি তো জানি না, আমি তো কোনো লক্ষ্য দেখছি না। বরং সার্জেই গৌর তো দেখছি ঢাকায় গিয়েও দীনেশ ত্রিবেদীর সঙ্গে দেখা করেন, রাজনৈতিক দলের সাথে দেখা করেন না। তিনি দিল্লিতে ফিরে আসার পরও পররাষ্ট্র সচিব এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে দেখা করেন। তা যদি দূরত্বই বজায় থাকবে তারা দেখা করবেন কেন, তাই না? কালকে সাভার থেকে যে বোমাগুলো উদ্ধার হয়েছে সেখান থেকে 13 জন গ্রেপ্তার করেছে। আমার কাছে ছবি নাই বিধায় আমি কোথাও বলতেও পারিনি। সকলেরই মাথা কালো কাপড় দিয়ে বাঁধা ছিল, কিন্তু আমাকে যে ফোনটা দিয়ে বলেছে তারা অনেক দূর থেকে দেখছে, তারা বলতেছে যে ভাই মনে হয় যে কিন্তু 8 থেকে 9 জন কাবলি ড্রেস পরা, পাকিস্তানি ড্রেস যেটা। আচ্ছা, মানে আচ্ছা মানে ওদের যেটা আফগানি পোশাক আর কি, আফগানি পোশাক। এখন ওরা বলতেছে যে হয় পাকিস্তানিরাই এটা ছিল, বাকি 3-4 জন যেগুলো লুঙ্গি পরা ওগুলো বাঁধা, সবার কালো দিয়ে দিচ্ছে কাপড়, যাতে কেউ দেখতে না পারে, এবং এলাকা লাইট অফ, টোটাল ক্লিয়ার। এরপরে পুলিশ নিয়ে গেছে, পুলিশ এখনো স্বীকার করেনি ধরছে ধরে নাই কিছুই না, হয়তো এটা আমরা কখনো জানবো না। এখন আপনার কি মনে হয় দাদা, আসলে কি ডিসেম্বরে কি নেত্রী ঢুকছে? এটা তো আপনিও জানেন আমিও জানেন, উনি বলেছেন, কি হইতে পারে? তো মানে মত এখনো পরিবর্তন করেন, তাই না? তিনি মত এখনো পরিবর্তন করেননি। তিনি সম্প্রতি হয়তো আরো কিছু তার সাক্ষাৎকার প্রকাশিত হতে পারে, তখন দেখা যাবে তাতে তিনি কোনো মত পরিবর্তন করলেন কিনা, নতুন কোনো ঘোষণা করছেন কিনা। সেটা যতক্ষণ তার তরফ থেকে আর নতুন কিছু বলা হচ্ছে না, তখন ধরে নেওয়া যেতেই পারে তিনি যে শেষ কথা বলেছেন ডিসেম্বরে, সেই প্রেস কনফারেন্সে যেটা বলেছেন ডিসেম্বরেই যাবে। মানে তিনি অন্য সংবাদ সংস্থাকে ইন্টারভিউ দেওয়া ছাড়াও তো তিনি সেদিন সাংবাদিক বৈঠকে এসে বললেন যে তিনি ফিরছেন। ডিসেম্বরে এটা তো সর্বপ্রথম আপনার ইন্টারভিউতে ছিল যে এই বছরের ভেতরেই ফিরছেন। তখন বলেছিলেন, নির্দিষ্ট সময় বলেননি, পরে বলেছেন তিনি ডিসেম্বরের কথা। আপনি কি একটা কথা বলতে চাচ্ছিলেন? না, সেটা ওই জঙ্গিবাদের বিষয় আর কি, যে এটা মানে বহু ক্ষেত্র থেকে নানা ইনপুট ভারতের মানে গোয়েন্দাদের কাছে আসছে,
ফলে তারা যেখানে যেখানে যারা রয়েছেন, বিশেষ করে যেটা প্যান ইসলামিক শক্তি, যারা উগ্রপন্থী, বিশেষ করে আল কায়েদার মতো, আইসিসের মতো, তাদের সম্পর্কে বেশ কিছু সংবাদ আসছে। সেই সংবাদগুলো তারা শেয়ার করছেন, যে যে রাষ্ট্রে তারা যেখানে ঘাঁটি বাড়ছেন। শুনছি এখন বাংলাদেশেও এই ধরনের ঘাঁটি গড়ে উঠছে। সেগুলো হয়তো তাদেরকে সতর্ক করছেন আমাদের গোয়েন্দারা, এই আর কি। যার প্রমাণ তো তুমি দেখলেই যে বিস্ফোরণ হয়েছে কিছু। ইউএসএ কি হেল্প করছে কিনা আপনাদেরকে, আমাদেরকে, সকলকে? এই এবং জঙ্গিবাদের সার্জেই গোর তো নিজে গিয়েছিলেন ঢাকায়, তিনি গিয়ে কোনো নিরাপত্তা সংক্রান্ত বৈঠক করেননি, কিন্তু তিনি তো প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। ফলে প্রধানমন্ত্রীর সঙ্গে তার সঙ্গে আলাপ আলোচনাটা বেশিরভাগটা তিনি অন্তত বাইরেও এসে যা বলেছেন সেটা হচ্ছে বাণিজ্য সংক্রান্ত আলোচনা হয়েছে, যে কারণে একটা ইউএসএ মার্কিন যুক্তরাষ্ট্রে বাণিজ্য প্রতিনিধি দল এই সময় ঢাকা সফর করছেন, ইউএসআইএস বা বিজনেস কাউন্সিল। এবং সেই পুরনো রাষ্ট্রদূত পিটার হাস, তিনিও এসে পৌঁছেছেন। তিনি তো এনার্জি বিষয়ে একটা কোম্পানির এখন মাথা, তো এখন তিনিও ওখানে আছেন দেখলাম। তো নিঃসন্দেহে সেই, কিন্তু এই মানে জঙ্গিবাদ প্রসঙ্গে কোনো আলোচনা হয়েছে কিনা সেটা আমি এখনো, যুক্তরাষ্ট্র কোনো মত দিয়েছে কিনা জানি না। দাদা আপনাকে সর্বশেষ একটাই প্রশ্ন আমার, সেটা অবশ্য দুটা দিকে ভাগ করা, যে গত দুদিন ধরে পাবলিকের মধ্যে যে কথাবার্তা, যে ভারত থেকে রয়ের চিফ সহ যারা এসেছেন তারা আসলে শেখ হাসিনার নিরাপত্তা ব্যবস্থা বাংলাদেশে বাড়ি ঠিক করে গেছেন, এবং যার কারণে দীনেশ ত্রিবেদী আবার সাথে সাথে রাতেই ভারত গিয়েছেন, নরেন্দ্র মোদীর সাথে দেখা করেছেন। বিষয়টাকে কি মনে করেন? তো আসলে সত্য কিনা যে নেত্রীকে আনার জন্য বাড়ি দেখতে কি রয়ের চিফ আসতে হবে? না না, আমি বলছি যে কোনো অসত্য কিছু আমি বলছি না, কিন্তু আমার কাছে, আমি আবারও বলছি যে নির্দিষ্ট তথ্য নেই, তবে অনুমান সাপেক্ষ নিশ্চয়ই শেখ হাসিনা যেহেতু ভারতের আশ্রিত, ফলে ভারত সরকার চাইবে তাদের গোয়েন্দারা, তার যিনি যখন ফিরতে চাইছেনই তখন তার নিরাপত্তা যাতে বাংলাদেশে থাকে। আর তা সব থেকে বড় কথা, তিনি বলার পরে তো তথ্য উপদেষ্টা বলছেন যে সর্বোচ্চ নিরাপত্তা তাকে দেওয়া হবে। নিশ্চয়ই এই বার্তাটা হয়তো কমিউনিকেট করা হয়েছে, বলা হয়েছে বাংলাদেশ সরকারকে। আমেরিকা বা ইউরোপিয়ান ইউনিয়নের কি মত আছে, কি মনে হয়? ইউরোপিয়ান ইউনিয়নের কথা এখনো জানি না। আমেরিকা সরাসরি তো, আমেরিকা তো সব দেখতে পাচ্ছে, সবই তো শুনছে, সবই দেখছেন। তারা প্রকাশ্যে এখনো পর্যন্ত কোনো নেতিবাচক মন্তব্য তো করেনি। আমার মনে হয় আমেরিকাও পূর্বের মত থেকে অনেকটা বদলাচ্ছে, কারণ শেখ হাসিনাই একমাত্র ব্যক্তি যিনি জঙ্গিবাদকে দমন করতে পেরেছিলেন, যেটা অন্যরা পারছে না। এবং যেটা বলি শেষ কথা, সেটা হচ্ছে যে জাতিসংঘের থেকে একটা রিপোর্ট হয়েছে যেখানে উল্লেখ করা আছে যে জঙ্গিবাদ অত্যন্ত বাড়ছে, তো সেটা নিয়ে গোটা বিশ্বই নিশ্চিতভাবে উদ্বিগ্ন হবে। আচ্ছা আচ্ছা, তো ধন্যবাদ দাদা আপনাকে, ধন্যবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এতক্ষণ ছিলেন। দাদা আসবেন যখনই প্রয়োজন, দাদাকে আমরা নিয়ে আসবো যদি দাদা সময় দিতে পারে। ব্যস্ত দাদা, আপনাকে ধন্যবাদ আসার জন্য। শুভরাত্রি, ভালো থাকবেন।